চোর বলে ডাকায় ব্রাজিল আর্জেন্টিনা সম্পর্কে ফাটল, জড়ালো ট্রাম্প প্রশাসন। হামলা হলে অন্ধকারে ডুববে উপসাগর, যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ারি ইরানের। ইরানের মায়াজালে নিজেদের যুদ্ধবিমান ধ্বংস করল আমেরিকা। অন্ধকার গাড়িতে বৈঠক, মুজতবা খামেনিকে নিয়ে নতুন বিতর্ক। যুদ্ধের মাঝেই নীরব কূটনীতি, মোদিকে ফোন নেতানিয়াহুর। খেলার মাঠে ব্রাজিল আর্জেন্টিনার প্রতিদ্বন্দ্বিতা নতুন নয়, কিন্তু এবার সেই উত্তাপ ছড়ালো প্রশাসনিক আর কূটনৈতিক টেবিলে। লাতিন আমেরিকার ইতিহাসে যা কখনোই ঘটেনি, ঠিক তেমন এক নজিরবিহীন কূটনৈতিক ধসের মুখোমুখি ব্রাজিল ও আর্জেন্টিনা। কোনো ফুটবল তারকা নন, এবার সামনাসামনি লড়াইয়ে লাতিন আমেরিকার দুই পরাশক্তি ব্রাজিল ও আর্জেন্টিনার দুই প্রেসিডেন্ট। রয়টার্সের তথ্য মতে ব্রাজিলিয়ান প্রেসিডেন্ট লুইস ইনাসিও লুলা দা সিলভাকে প্রকাশ্যে চোর ও দুর্নীতিবাজ বলে বারবার তোপ দাগছেন আর্জেন্টাইন প্রেসিডেন্ট হাভিয়ার মিলেই। একের পর এক মৌখিক আক্রমণে শেষ পর্যন্ত ধৈর্যচ্যুত ব্রাজিল। এরপর দুই দেশের শীর্ষ নেতৃত্বের ব্যক্তিগত কাদা ছোড়াছুড়ি এখন পৌঁছালো রাষ্ট্রদূত প্রত্যাহারের পর্যায়ে, যেখানে জ্বালানি দিচ্ছে মার্কিন রাজনীতিও। বুয়েন্স আইরেস থেকে রাষ্ট্রদূত জুলিও ভিটেলিকে চিরতরে ফিরিয়ে এনে বন্ধুত্বের সুতোই কেটে দিয়েছে লুলা প্রশাসন। রাইমন্ডিকে জানানো হয়েছে এখন থেকে দুই দেশের কূটনৈতিক সম্পর্ক চলবে কেবল চার্জ দ্য অ্যাফেয়ার্স পর্যায়ে। ঘটনার শুরু মিলেইয়ের বিতর্কিত ভূমিকা নিয়ে। 2023-এ ক্ষমতায় এসে ট্রাম্প ও ইসরায়েল ঘেঁষা নীতি নেন মিলেই। এমনকি লুলার রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী ফ্লাভিও বলসোনারোকে সরাসরি সমর্থন দিয়ে আগুনে ঘি ঢালেন তিনি। টিভিতে সাক্ষাৎকার দিতে গিয়ে এক সপ্তাহে মোট 3 বার লুলাকে চোর বলে আক্রমণ করেন। এর মধ্যেই নতুন মাত্রা পেয়েছে ওয়াশিংটনের সঙ্গে লুলা প্রশাসনের টানাপোড়েন। ব্রাজিলের আগামী নির্বাচন ঘিরে যুক্তরাষ্ট্রের ট্রাম্প প্রশাসনের সঙ্গেও শুরু হয়েছে ভিসা যুদ্ধ। একদিকে মার্কিন কূটনীতিকদের ভিসা না দেয়া, অন্যদিকে ব্রাজিলের রাষ্ট্রদূতের মার্কিন ভিসা বাতিল। সব মিলিয়ে ফুটবল মাঠের পুরনো শত্রুতা এখন রূপ নিয়েছে এক জটিল ভূরাজনৈতিক সংঘাতের ময়দানে। ব্রাসিলিয়া থেকে বুয়েন্স আইরেস, উত্তেজনার পারদ এখন তুঙ্গে। এবার ইরানের নিশানায় পুরো উপসাগর। বিদ্যুৎ কেন্দ্রে হামলা হলে অন্ধকারে ডুবিয়ে দেয়া হবে পুরো উপসাগর, এমন কঠোর হুঁশিয়ারি দিয়েছে দেশটি। এতে মধ্যপ্রাচ্যের সংঘাত আরও বিপজ্জনক মোড় নিচ্ছে। যুদ্ধের কৌশল বদলে এবার শুধু সামরিক ঘাঁটি নয়, বিদ্যুৎ ও পানির মতো গুরুত্বপূর্ণ অবকাঠামোকেও লক্ষ্যবস্তু করার হুমকি দিয়েছে দেশটি। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম এএফপির এক প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র যদি ইরানের বিদ্যুৎ কেন্দ্রে হামলা চালায় তাহলে পাল্টা আঘাতে পুরো উপসাগরীয় অঞ্চল অন্ধকারে ডুবে যেতে পারে। মধ্যস্থতাকারীদের মাধ্যমে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার সহ উপসাগরীয় দেশগুলোর কাছে এই বার্তা পৌঁছে দিয়েছে তেহরান। সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে বড় ধরনের সামরিক হামলার হুমকি দেওয়ার পরই এই সতর্কবার্তা দিয়েছে ইরান। তবে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত ও কাতারের অনুরোধ ও কূটনৈতিক আলোচনায় অগ্রগতির আশায় সেই পরিকল্পনা থেকে সরে আসেন ট্রাম্প। সে সময় ট্রাম্প দাবি করেছিলেন হামলাটি হলে তা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় সামরিক অভিযান হতো। এএফপির সঙ্গে কথা বলা দুই আঞ্চলিক কর্মকর্তা জানান, ইরান স্পষ্ট জানিয়েছে তাদের বিদ্যুৎ কেন্দ্রে হামলা হলে উপসাগরীয় দেশগুলোর বিদ্যুৎ কেন্দ্রও রেহাই পাবে না। শুধু বিদ্যুৎ নয়, পানীয় জলের জন্য ব্যবহৃত গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোকেও লক্ষ্যবস্তু করা হতে পারে। তাদের মতে এবার তেহরানের বার্তা ছিল আগের যে কোনো সময়ের তুলনায় অনেক বেশি কঠোর। সম্ভাব্য হামলার লক্ষ্যবস্তুর একটি দীর্ঘ তালিকাও সংশ্লিষ্ট দেশগুলোর কাছে পাঠানো হয়েছে। এর আগে জুলাইয়ের মাঝামাঝি ট্রাম্প ঘোষণা দিয়েছিলেন, হরমুজ প্রণালীতে প্রতিটি জাহাজে হামলার জবাবে ইরানের একটি সেতু অথবা বিদ্যুৎ কেন্দ্র ধ্বংস করা হবে। জবাবে তেহরানও জানিয়ে দেয়, যে কোনো হামলার উত্তর দেয়া হবে চোখের বদলে চোখ নীতিতে। এদিকে যুদ্ধবিরতির ঘোষণা ও একাধিক সমঝোতার পরও মধ্যপ্রাচ্যে উত্তেজনা কমেনি, বরং উপসাগরীয় অঞ্চলে মার্কিন সামরিক স্থাপনা, জ্বালানি কেন্দ্র, বন্দর ও বিমানবন্দরকে ঘিরে নিরাপত্তা ঝুঁকি আরও বেড়েছে। বিশেষ করে জুলাইয়ে যুদ্ধবিরতি কার্যত ভেঙে পড়ার পর কুয়েত ও বাহরাইনকে লক্ষ্য করে হামলার সংখ্যা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। সব মিলিয়ে প্রশ্ন উঠছে, মধ্যপ্রাচ্যের এই সংঘাত কি শুধু যুদ্ধক্ষেত্রেই সীমাবদ্ধ থাকবে, নাকি এবার পুরো উপসাগরীয় অঞ্চলের বিদ্যুৎ, পানি ও সাধারণ মানুষের স্বাভাবিক জীবনও এর মূল্য দিতে শুরু করবে? কবির চৌধুরী, জয়, কালবেলা।
আমেরিকার অত্যাধুনিক ডিফেন্স সিস্টেম বিভ্রান্ত, নিজেদের গুলিতে ধ্বংস 3টি মার্কিন F-15। শীর্ষ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যার পর আমেরিকা ও ইসরায়েল ভেবেছিল ইরান হয়তো লেজ গুটিয়ে পালাবে, কিন্তু তারা কল্পনাও করতে পারেনি যে এর জবাব কতটা ভয়ঙ্কর হতে পারে। একের পর এক আন্তর্জাতিক নিষেধাজ্ঞা আর প্রযুক্তির সীমাবদ্ধতাকে উল্টে দিয়ে এক দুঃসাহসিক অভিযানে নেমেছিল ইরানি বিমান বাহিনী। সবাইকে বোকা বানিয়ে রাডারের চোখ ফাঁকি দিয়ে শত্রুর ঘাঁটিতে হামলা করে বসলো কয়েকটি যুদ্ধ বিমান, তাও আবার কোনো জিপিএস বা আধুনিক নেভিগেশন সিস্টেম ছাড়াই, কোনো রেডিও সিগন্যাল ছাড়া শুধু একটি কাগজের মানচিত্র আর অসীম সাহসের উপর ভর করে এমন ভুতুড়ে হামলা চালিয়েছিল ইরানি পাইলটরা। আর সেই আকস্মিক হামলায় তৈরি হওয়া আতঙ্কে ভুলবশত নিজেদেরই 3টি F-15E স্ট্রাইক ঈগল ধ্বংস করে ফেলে আমেরিকার ডিফেন্স বলয়। ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম প্রেস টিভির এক প্রতিবেদনে এই তথ্যগুলো নিশ্চিত করা হয়েছে। ঘটনাটির বিস্তারিত উন্মোচন করেন ইসলামিক রিপাবলিক অফ ইরান এয়ারফোর্সের ডেপুটি কোঅর্ডিনেটর ব্রিগেডিয়ার জেনারেল মাসুদ জাফারি। তিনি জানান, দীর্ঘদিনের মার্কিন নিষেধাজ্ঞায় তাদের পাইলটদের এই বিকল্প যুদ্ধ কৌশল শিখিয়েছে। রেডিও ট্রান্সমিশন কিংবা কোনো ইলেকট্রনিক সিগন্যাল নির্গত না করাই ছিল তাদের আসল তুরুপের তাস। সেদিন সিরাজের শহীদ দৌরান বিমান ঘাঁটি থেকে 4টি সুখোই Su-24 যুদ্ধ বিমান নিয়ে উড্ডয়ন করেছিলেন 4 জন দুঃসাহসী পাইলট। তাদের মূল লক্ষ্য ছিল প্রায় 10,000 মার্কিন সেনা সমন্বিত কাতারের আল উদেইদ সামরিক ঘাঁটি। একই দিনে কুয়েতের আল আদিরি ঘাঁটিতেও সফল আক্রমণ চালায় ইরানি F-5 ফাইটার জেট। হঠাৎ এই সিগন্যালহীন আকস্মিক হামলায় আমেরিকার বিমান প্রতিরক্ষা ব্যবস্থার আক্কেল গুড়ুম হওয়ার দশা হয়। আকাশসীমায় তৈরি হওয়া সেই প্যানিক মোডে কুয়েতি বাহিনীর ভুলবশত ছোড়া গোলাবর্ষণে আকাশে ধ্বংস হয়ে যায় যুক্তরাষ্ট্রের নিজস্ব 3টি F-15E স্ট্রাইক ঈগল ফাইটার জেট। তবে এই সাহসিকতার মূল্য দিতে হয়েছে ইরানকে। মিশন শেষে বীর পাইলট ব্রিগেডিয়ার জেনারেল মাজিদ কাজেমির মরদেহ দেশে ফিরিয়ে আনা হয়েছে। তবে তার সঙ্গে থাকা অন্য 3 বীর পাইলটের ভাগ্যে কি ঘটেছে তা এখনো রহস্যে ঘেরা। টানা 40 দিনের অদম্য প্রতিরোধ ও হরমুজ প্রণালীতে ইরানের শক্তিশালী নিয়ন্ত্রণের মুখে গত 8 এপ্রিল যুদ্ধবিরতি মেনে নিতে বাধ্য হয় প্রতিপক্ষ। পরবর্তীতে 17 জুন তেহরান ও ওয়াশিংটনের মধ্যে ইসলামাবাদ সমঝোতা স্মারক সই হলেও মার্কিন বাহিনী তা লঙ্ঘন করে পুনরায় হামলা চালায়। বর্তমানে এর জবাবে পুরো পশ্চিম এশিয়া জুড়ে মার্কিন কৌশলগত ঘাঁটিগুলো ধারাবাহিক পাল্টা আঘাত হেনে চলেছে ইরানের সশস্ত্র বাহিনী। সনম সিদ্দিকী, কালবেলা। তবে কি সত্যিই বেঁচে নেই ইরানের সর্বোচ্চ নেতা মুস্তফা খামেনি? দীর্ঘদিন জনসম্মুখে না আসায় তাকে ঘিরে যখন নানা জল্পনা চলছে, ঠিক তখনই সামনে এসেছে আরও বিস্ময়কর এক দাবি। বলা হচ্ছে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে তার গোপন বৈঠক হয়েছে, কিন্তু সেই বৈঠকেও নাকি প্রেসিডেন্ট তার মুখ দেখতে পাননি। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম ইরান ইন্টারন্যাশনালের প্রতিবেদনে উঠে এসেছে এমন তথ্য। জানা গেছে পেজেশকিয়ানকে তেহরানের একটি গোপন স্থানে নিয়ে যাওয়া হয়। পরে তাকে নিজের গাড়ি থেকে নামিয়ে কালো কাচে ঢাকা একটি গাড়িতে তোলা হয়, যেখানে মোস্তফা খামেনি অপেক্ষা করছিলেন বলে দাবি করা হয়। কিন্তু গাড়ির ভিতর এতটাই অন্ধকার ছিল যে প্রেসিডেন্ট সামনের ব্যক্তির মুখও দেখতে পারেননি। কয়েক মিনিটের কথোপকথনের পরই তাকে চলে যেতে বলা হয়। এমনকি করমর্দনের সুযোগও পাননি বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। প্রতিবেদনটিতে আরও দাবি করা হয়েছে, বৈঠক শেষে পেজেশকিয়ান নিজের ঘনিষ্ঠদের কাছে জানতে চান তিনি যার কণ্ঠ শুনেছেন তিনি আদৌ মোস্তফা খামেনি ছিলেন কিনা। তবে প্রকাশ্যে পেজেশকিয়ানের বক্তব্য ছিল ভিন্ন ভিন্ন। গত মে মাসে তিনি দাবি করেন মোস্তফা খামেনির সঙ্গে তিনি প্রায় 2.5 ঘন্টার বৈঠক করেছেন এবং গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করেছেন। মূলত দীর্ঘদিন বৈঠকের অনুরোধ এবং পদত্যাগের ইঙ্গিত দেওয়ার পর এই সাক্ষাতের অনুমতি পান পেজেশকিয়ান। তবে প্রচলিত নিয়ম ভেঙে সর্বোচ্চ নেতার সরকারি বাসভবনের পরিবর্তে গোপন স্থানে বৈঠকের ব্যবস্থা করা হয়। এদিকে এএফপিকে দেওয়া এক সাক্ষাৎকারে পেজেশকিয়ান বলেন, বর্তমানে মোস্তফা খামেনির সঙ্গে যোগাযোগ করা খুবই কঠিন, তবুও তিনি দাবি করেন তাদের আলোচনা ইতিবাচক ছিল। অন্যদিকে ইসরায়েলি গণমাধ্যমের দাবি, জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি নিয়ে মতবিরোধের কারণে পেজেশকিয়ান একাধিকবার পদত্যাগের হুমকি দিয়েছিলেন। একই সঙ্গে গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পসের পক্ষেই অবস্থান নিয়েছেন মোস্তফা খামেনি।
ফলে প্রেসিডেন্টের নীতি নির্ধারণী ভূমিকা আরও সীমিত হয়ে পড়েছে বলেও দাবি করা হয়েছে। 2026 সালের ফেব্রুয়ারিতে আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার পর গত প্রায় 5 মাস ধরে জনসম্মুখে দেখা যায়নি তার ছেলে মুজতবা খামেনিকে। রাষ্ট্রীয় গণমাধ্যমে কেবল তার লিখিত বার্তায় প্রচার করা হয়েছে। এর মধ্যেই ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেন ইরানের সামরিক সক্ষমতা ভেঙে পড়েছে এবং মুজতবা খামেনিও কার্যত শেষ হয়ে গেছেন। এই পরিস্থিতিতে প্রশ্ন উঠেছে, ইরানের সর্বোচ্চ নেতাকে ঘিরে রহস্য কি আরও গভীর হচ্ছে, নাকি ট্রাম্পের সেই দাবির দিকেই ধীরে ধীরে এগোচ্ছে বাস্তবতা? অরিত্র বাসু, কালবেলা। চলমান যুদ্ধের মাঝে নীরব কূটনীতির ইঙ্গিত মিলেছে, কেননা এমন উত্তপ্ত পরিস্থিতিতেই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে ফোনালাপ করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। দ্য টাইমস অফ ইসরায়েলের এক প্রতিবেদনে জানা গেছে, ইরান, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে ঘিরে সংঘাত শুরুর পর এটি দুই নেতার দ্বিতীয় টেলিফোন আলাপ। ভারতের প্রধানমন্ত্রী কার্যালয় জানিয়েছে, ফোনালাপে শুধু মধ্যপ্রাচ্যের সর্বশেষ পরিস্থিতি নয়, ভারত ইসরায়েল সম্পর্ক নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। প্রতিরক্ষা, প্রযুক্তি, বাণিজ্য সহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা আরও বাড়ানোর বিষয়ে একমত হয়েছেন দুই নেতা। পাশাপাশি ভবিষ্যতেও নিয়মিত যোগাযোগ বজায় রাখার সিদ্ধান্ত নেন তারা। পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে এক্সে নরেন্দ্র মোদী জানান, নেতানিয়াহুর সঙ্গে পশ্চিম এশিয়ার বর্তমান পরিস্থিতি নিয়ে মতবিনিময় হয়েছে। একই সঙ্গে ভারত ইসরায়েলের কৌশলগত অংশদারিত্ব আরও শক্তিশালী করার বিষয়েও আলোচনা হয়েছে। এদিকে 5 মাসের বেশি সময় ধরে চলা মধ্যপ্রাচ্যের সংঘাত এখনো পুরোপুরি থামেনি। একাধিকবার ভেঙেছে যুদ্ধবিরতি। এরই মধ্যে হরমুজ প্রণালীকে ঘিরে নতুন কূটনৈতিক উদ্যোগ শুরু হয়েছে। একই সময় লেবানন সীমান্তেও উত্তেজনা অব্যাহত রয়েছে। এর আগে গত 1 মার্চ যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানে যৌথ হামলা চালানোর পরও মোদি ও নেতানিয়াহুর মধ্যে ফোনালাপ হয়েছিল। সে সময় মোদি বেসামরিক মানুষের নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার আহ্বান জানান এবং দ্রুত সংঘাত বন্ধের ওপর জোর দেন। যুদ্ধের ময়দানে যখন উত্তেজনা কমার কোনো ইঙ্গিত নেই, তখন এই কূটনৈতিক যোগাযোগ নতুন প্রশ্ন তুলছে। এই আলোচনা কি কেবল দ্বিপক্ষীয় সম্পর্কের জন্য, নাকি এর পেছনে রয়েছে আরও বড় কোনো আঞ্চলিক কূটনৈতিক বার্তা? কবির চৌধুরী, জয়, কালবেলা।